আরে কাবাডি খেলছো নাকি? পালক বিরক্তি চোখে তাকালো। এই লোকটা এত বড় গলায় কথা বলে কেন? এমনিতেই বাসায় ঝামেলা চলছে, এর মধ্যে তার সাথে সৌমিক কথা বলছে দেখলে শেফালি আবারও ঝামেলা করবেন। ফিয়াজি তার ব্যবহার দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিবে, তাও আন্দাজ করা যায়। পালকের এসব মোটেও ভালো লাগে না। পথ ছেড়ে দাঁড়ান ভাইয়া। সৌমিক মুখ বাঁকা করে বলল, ভাইয়া? হুইজ ভাইয়া? আমি তোমার ভাই লাগি? আমরা এখন বিআই বিআইন, ওকে? পালক কিছু না বলে পাশ কেটে চলে যেতে চাইল। সৌমিক সামনে দাঁড়িয়ে বাধা দেয়। পালক বিরক্তি চোখে তাকায়। সৌমিক বলে, সুন্দরীদের যে আলাদা একটা ডিমান্ড থাকে তা বোঝাচ্ছ? পালক সোজা সাপটা ভাবে বলে, জিনা, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই সেটা বোঝাচ্ছি। সৌমিক আবারও শব্দ করে হেসে বলল, এই কথাটা যতটা মেয়ে বলেছে, সব মেয়ে আমার প্রেমে পড়েছে। তুমিও না একদিন যেন আমার প্রেমে পড়ে যাও। পালক ঠোঁটের কোণে হাসি টেনে বলল। এতটা পাগল হয়ে যায়নি যে নিজের পায়ে নিজে খুঁড়ান মারবো। বলেই পালক দেওয়ালের পাশ ঘেঁষে চলে যেতে চাইলে সৌমিক দেওয়ালে হাত দিয়ে পথ আটকায়। পালক পেছনে ঘুরতে যাওয়ার আগে সৌমিক তার অন্য হাতটা পালকের অন্য পাশে রাখে। দুজনের শরীরে কিছুটা দূরত্ব থাকলেও সৌমিক তার মুখটা পালকের মুখের সামনে এনে বলে, একবার পাগল হয়ে পায়ে কুড়াল মেরে দেখো। জখম সারানোর দায়িত্বটা এমনভাবে নেব যে জখমের থেকে সুখটা অনুভব করবে বেশি। পুরুষ মানুষ সুখে লোভ দেখিয়ে অনেক কিছুই বলে। পুরুষ নিয়ে এত অভিজ্ঞতা তোমার? কয়টা প্রেম করেছো তুমি? সৌমিকের প্রশ্নের পালকের তাকানোর ভঙ্গি পাল্টে যায়। সৌমিক বলে, বাপরে, কি ভয়ানক তাকানো। তবে যাই বলো, তোমার চোখ কিন্তু অনেক সুন্দর। ঘন পাপড়িযুক্ত নয়, টানা টানাও নয়, তবুও সুন্দর। একদম তীরের মতন ধারালো। একটা পুরুষের হৃদয়ে খুব সহজেই গেঁথে যাবে। আমিও তো পুরুষ, তাই সাবধানে তাকায়ও ধারালো সুন্দরী। আমার হৃদয়ে গেঁথে গেলে কিন্তু। বাকিটা গলায় আটকে নিল সৌমিক। পালক বলল, আপনার লজ্জা থাকা উচিত। আমি আপনার বোন হই, নিজের অবস্থান ঠিক রাখুন। সরুন, নয়তো আমি আপনাকে ধাক্কা দেব। সৌমিক কিছু একটা ভেবে এগে সরে দাঁড়ালো। পালক তৎক্ষণাৎ চলে যায়। তার বোনের সাথে যত কিছু হয়েছে, তার সাথে এমন কিছু হওয়ার সুযোগটা সে দিবে না। তৈশী তখন অবুঝ ছিল, সে তো অবুঝ নয়। তার নিজেকে ঠিক রাখতে হবে। রাত গভীর হয়েছে। দু চোখের পাতায় কিছুতেই ঘুম আসছে নারীর দিকে। বুকের ভিতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বড় পৃথিবীতে অক্সিজেনের কি খুব অভাব? জীবনের খাতায় প্রশান্তির পৃষ্ঠাটা কোথায় যেন হারিয়ে গেছে। যতবার খুঁজতে চাইছে ততবারই তৈশিতে গিয়ে থেমে গেছে সমস্ত কিছু। ঋত্বিক বিছানা ছেড়ে উঠে ছাদে চলে গেল। সিগারেট জ্বালাতে জ্বালাতে সামনে গিয়ে কাউকে দেখে থেমে গেল সে। আবছা ছায়ায় বাবার মতোই মনে হচ্ছে। হাতে সিগারেট ফেলে দিয়ে সামনে আগালো সে। কে বাবা? এনামুল সাহেব এক ধ্যানে আকাশের দিকে তাকিয়েছিলেন। ছেলেটাকে পেছন ফিরে তাকান। অর্থ ছাদের মৃদু আলোয় ঋদ্ধিককে দেখে কপাল কোঁচকালেন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এত রাতে ছাদে কেন, ঘুমাওনি? ঋত্বিক রেলিং ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে জবাব দিল। ঘুম আসছে না। ঘুম না আসার কারণটা বুঝলেন এনামুল। বিয়ের পরেও তৈশী ঋদ্ধিকের রুমে যাচ্ছে না, তা জানেন তিনি। গত রাতেও গেস্ট রুমে ছিল, আজও গেস্ট রুমে আছে। সন্ধ্যায় একবার তৈশীর সাথে কথা বলতে গিয়েছিলেন। খেয়াল ছিল তাকে বুঝিয়ে ঋদ্ধিকের রুমে এনে দিবেন, কিন্তু তৈশী ওনাকে স্পষ্ট ভাষায় বলে দেয় সে যাবে না। সে আবারও বলে তিনি তার বাবাকে সহজ সরল পেয়ে আঙ্গুলের ইশারায় নাচাচ্ছেন। আজকাল ডিভোর্স দেওয়া তুড়ি মারার মতো ব্যাপার, তাই রাস্তায় স্ট্রিং ক্রিয়েট না করে কবুল বলেছে। ঋদ্ধিকে সে ডিভোর্স দিয়ে দেবে। ছেলেকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বাসায় ফিরে তোমার মায়ের সাথে দেখা করেছো? হুম, কথা বলেননি আমার সাথে। এনামুল ছেলের কাঁধে আলতো চাপড় দিয়ে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তৌশিও একদিন স্বাভাবিক হবে, এত চিন্তা করো না। ঋদ্ধিক ম্লান হাসলো। এনামুল বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন, এনার জন্য কি তোমার খারাপ লাগছে? ঋত্বিক কোনো জবাব দিল না। চুপচাপ দাঁড়িয়ে থেকে চেয়ে রইল আকাশের পানে। এক ঝাঁক কালো মেঘ চাঁদের ওপর দিয়ে ছুটে যাচ্ছে অজানা গন্তব্যে।
চাঁদ যেন তার আলো দিয়ে পথ দেখাচ্ছে মেঘেদের। বেশ কিছুক্ষণ নীরবতার পর ঋত্বিক বলে, ফুফুদের মুখ থেকে শুনেছি চাচি আর মায়ের নাকি প্রথম প্রথম খুব বন্ডিং ছিল। তারপর কি এমন হলো যে ওরা একজন আরেকজনকে দেখতেই পারে না? এনামুল চুপসে গেলেন। যতবার ঋত্বিক এই প্রশ্ন করেছেন তিনি এড়িয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তিনি বললেন, ঘুমাও গিয়ে, অনেক রাত হয়েছে। বারবার কেন এই প্রশ্ন এড়িয়েছ বাবা? এনামুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এর উত্তর জানি না ঋদ্ধিক, তুমি রুমে যাও। উনি চলে গেলেন। ঋত্বিক জানে তার বাবা মিথ্যে বলছেন। কিছু তো একটা হয়েছিল চাচি আর মায়ের মধ্যে, নয়তো সবাই কেন এই প্রশ্ন এড়িয়ে যাবে। ঋত্বিকের ফুপুদেরও যখন এই প্রশ্ন করে ওনারা কোনো জবাব দেন না। আপাতত এসব না ভেবে নিচে এসে ঋত্বিক রুমে এসে জানালার সামনে চেয়ার নিয়ে বসলো। জানালার উপর 2 পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসেছে। ঘণ্টাখানেক পর দরজায় এলোপাথারি ঠকঠক শব্দ হতে লাগলো। ঋদ্ধিকের চোখ লেগে এসেছিল। এমন শব্দে কাঁচা ঘুম ভেঙে যায়। মাথা কাত করে দরজার দিকে তাকালো। দরজা খোলা। তৈশী দাঁড়িয়ে আছে। খোলা দরজার উপরে থাবা দিচ্ছে আবারও। সদ্য ভাঙা ঘুমের মোহে ঋদ্ধিক আবদ্ধ হয়ে আছে। নিস্পন্দন চোখে তৈশীর দিকে তাকিয়ে রইল সে। 14 বছর বয়সে কিশোরী তৈশীর মুখশ্রী চোখে ভাসছে। সে তৈশী ঋদ্ধিকের চোখে চোখ রাখার জন্য নিয়ম করে ছুটে আসতো নদীর পাড়ে। ঋদ্ধিকের মুখে ভালোবাসে শোনার জন্য যে বাচ্চাদের মতো আবদার করত। ফাজলামো করেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? বয়রা নাকি আপনি? তৈশীর সাজালো কথার কর্ণপাত হতেই হকচকে উঠল ঋদ্ধিক। লাফ দিয়ে জানালা থেকে পা নামিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তৈশী এসে তার সামনে দাঁড়িয়েছে। ঋদ্ধিক চোখ ছোট ছোট করে তাকিয়ে ঘুম জড়ানো ভারী গলায় বলল, কি হয়েছে? তৈশী খড়খড়ে গলায় বলল, আপনি সন্ধ্যায় আমার ফোন এনেছিলেন, ফোন দিন। ঋদ্ধিক বলল। আমি তোমার ফোন এনেছিলাম? কখন? তৈশী বিরক্ত সুরে বলল। দেখুন, ফালতু কথা বাড়ানোর সময় নেই আমার, ফোনটা দিন। ঋত্বিক 2 পা বাড়িয়ে তৈশীর সামনে দাঁড়িয়ে পড়ল। ফালতু কথা বাড়াচ্ছে? রাগে তৈশীর চোয়াল শক্ত করে রোশানল চোখে তাকালো। অহেতুক ঝগড়া করার মতো কুরুচি নেই বলে চলে যেতে পা বাড়ালো। ঋত্বিক চট করে তৈশীর হাত ধরে ফেলে। তৈশী হাত ছাড়ানোর চেষ্টা করলে ঋত্বিক তৈশীর অন্য হাতটা ধরে তাকে ঘুরিয়ে নেয়। ধরে রাখা 2টি হাত তৈশীর বুকের সামনে দিয়ে আড়াআড়ি করে ধরে রাখে। নিজের বুকের সাথে এনে চাপায়। তৈশীর পিঠ গভীর স্পর্শে মিশে যায় ঋদ্ধিকের সুঠাম দেহের সাথে। তৈশী হাত ছাড়ানোর চেষ্টায় আবারও নড়ে চড়ে উঠল। ঋদ্ধিক আরও শক্ত করে ধরে। শক্ত হাতে ফুলে ওঠে রক্তবাহী নাড়িগুলো। তৈশী আর নড়তেই পারল না। ঋদ্ধিক তৈশী সহ ডানে ঘুরে। দেয়ালের সাথে চাপানো ড্রেসিং টেবিলের আয়নায় ভেসে ওঠে দুজনের প্রতিচ্ছবি। তৈশী হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে রাগী চোখে আয়নায় ভেসে ওঠা ঋদ্ধিকের চোখের দিকে তাকালো। ঋদ্ধিকের দুর্বোধ্য চাহনি দেখে সেকেন্ড 2 জন্য স্থির হয়ে গেল সে। ক্ষণিকেই আবারও নড়ে চড়ে ওঠে, ঝাঁঝালো গলায় বলে উঠল, অমানুষের মতো ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমায়। ঋদ্ধিক আয়নায় তৈশীর চোখে চোখ রেখে বলল। আমি অমানুষ? তৈশী দাঁতে দাঁত চেপে বলল। তার থেকেও জঘন্য। ঋদ্ধিক হেসে উঠে বলল। তাহলে তো তুমি অমানুষের থেকে জঘন্য লোকের স্ত্রী। তৈশী রোষাগ্নিত চোখে তাকিয়ে বলল, আফসোস, এর থেকে জঘন্য কারো স্ত্রী হতাম, তবুও আপনার না হতাম আমি। ঋত্বিক তৈশীর হাত ধরে টান দিল। নড়াচড়ায় যে দূরত্ব হয়েছিল সেটা কেটে গিয়ে দুজনের শরীর আবারও সংস্পর্শে মিশে গেল। তৈশীর হাত আড়াআড়ি করা, তাই সে নিজেকে ছাড়াতে পারছে না। ঋদ্ধিকের স্পর্শেও নিতে পারছে না। রাগ হচ্ছে নিজের উপরেও। কেন সে ফোন নিতে আসলো? যদি না আসতো এমন তো হতো না। ঋত্বিক বলল, একটা কথা কি জানো, তুমি বড় হয়ে একদম বিশ্রী হয়ে গেছো। কেমন যেন কামলা বেটি লাগে। অবশ্য যখন আমার সাথে প্রেম করতাম তখন মোটামুটি ভালো লাগতো। আর তুমি কি এর থেকে জঘন্য করা বউ হলে ভালো হতে বলছো? আমার সাথে বিয়ে না হলে এত সুন্দর জামাই পেতা? তৈশী আর রাগ সংযত করতে পারল না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। আয়নায় ভেসে ওঠা ঋদ্ধিকের প্রতিচ্ছবির ওপরে থুতু ফেলে দিল। কয়েক মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে গেল ঋদ্ধিক। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল। সুন্দর বলিনি বলে থুতে ফেলে দিলা? তৈশী দাঁত কিরমির করে বলল, যে যেটার যোগ্য তাকে সেটাই দিয়েছি। হাত ছাড়ুন আমার, ঘৃণায় গা ঝলসে যাচ্ছে আমার।
ঋদ্বিক এক হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তৈশিকে ঘুরিয়ে তার হাতে ফোন দিয়ে বলল, দয়া করে ছেড়ে দিলাম, নয়তো আমার স্পর্শে পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঝলসিয়ে দিতাম। বলেই হাত ছেড়ে দিল। তৈশি কিছু না বলে চলে গেল। ঋদ্বিক ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকায়। একদলা থুতু লেপ্টে আছে আয়নার সাথে, একদম ঋদ্বিকের মুখ বরাবর। বুক চেরা দীর্ঘশ্বাস ছেড়ে খাটে শুয়ে পড়ল। বুকের গভীরে চিনচিন ব্যথা অনুভব করছে। জানালার কার্নিশে রাখা তার ফোনটা ভুয়ো ভুয়ো করে যাচ্ছে। স্ক্রিনে হয়তো ভেসে উঠেছে এনার নাম্বার। ঋদ্বিক উঠল না, কপালের ওপর হাত রেখে শুয়ে রইল। আজ বুকের ভেতর যেন দহন শুরু হয়েছে। কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। বাইরে থেকে যত শক্ত দেখাক, ভেতরে ভেতরে অজস্র যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেই স্মৃতিগুলো প্রতিনিয়ত ব্যস্ততার চাদরে ঢেকে রাখে, আজকাল বারবার সে চাদরে টান পড়ে। সে এই চাদর সরাতে চায় না ঋত্বিক। ভূপৃষ্ঠের কাউকে দেখাতে চায় না তার চূর্ণিত হৃদয়। দীর্ঘশ্বাসের ভারী তীর কারো কর্ণপাত হোক, সেটাও সে চায় না। কপালের ওপর হাত সরিয়ে চুল আঁকড়ে ধরল। অতীতের কথাগুলো খুব মনে পড়ছে। ইচ্ছে করছে সেই কিশোর ঋদ্বিকের মতো কাঁদতে, চিৎকার করে কাঁদতে। তবেই যেন বুকটা হালকা হবে তার। অতীতে ডুবে গেল ঋদ্বিক। চোখে ভেসে উঠল ভয়ঙ্কর একটা রাত, নিষ্ঠুরতার কয়েকটা দিন, চিত্তক্ষতের কয়েকটা বছর। পালিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল ঋদ্বিক। খুব টেনশনে ছিল টাকার বিষয়টা নিয়ে। ভাগ্যিস তানিলের মতো ভালো একটা বন্ধু আছে। সে ঋদ্বিকের বাবার থেকে ধার নিয়েছে বলে 20,000 টাকা এনে ঋদ্বিককে দিয়েছে। এই টাকায় দিব্যি কয়েকটা দিন চলে যাবে, তারপর কিছু একটা ব্যবস্থা করে নিবে ঋদ্বিক। আপাতত চলতে পারার মতো টাকা এসেছে হাতে, এটাই অনেক। ঋদ্বিক ফোন বের করে সময়টা দেখে নিল, 9টা বাজে। প্রচণ্ড বিরক্ত হলো সে। আজ কি ঘড়ির কাঁটায় অসুখে ধরে গেছে? এত ধীরে ধীরে চলছে কেন? সময় যেন যেতেই চাচ্ছে না। ছাদে গিয়ে তানিলকে ফোন লাগালো। পালাতে যত সাহায্যের প্রয়োজন সব কিছুই তানিল করেছে। রাজশাহীতে তানিলের এক খালা থাকেন, তৈশিকে নিয়ে ওখানেই যাচ্ছে ঋত্বিক। ব্যবস্থাটা তানিল নিজেই করে দিয়েছে। দিনাজপুর থেকে রাজশাহীতে যে ট্রেন যাওয়া যায় ওটা সকালে যায়, রাতটা মনে হয় স্টেশনে বসে বসে কাটানো লাগবে। স্টেশন পর্যন্ত তানিল সাথে যাবে, তাকে দিয়ে টিকিটও কাটিয়েছে। 2-3টা ফোন দেওয়ার পর তানিল রিসিভ করলো। ঋত্বিক বলল, এই ট্রেনের টিকিট দিলে না যে, কেটেছিস নাকি কাটিস নি? কাটছি। কাটছোস তো দেশ নাই কেন? আমার কাছে থাকলে সমস্যা কি? জায়গা মতো গিয়ে পেলেই তো হলো। আচ্ছা শোন, মেডিসিন সাথে রাখতে হবে। জার্নিতে তৈশির বমি হয়, আর হঠাৎ জার্নিতে ওর ঠান্ডাও লেগে যেতে পারে। আমারও জার্নি স্যুট করে না। আমি মেসেজ করে মেডিসিনের নাম দিচ্ছি, তুই কিনে। ঋত্বিক, পুরো কথা শেষ হওয়ার আগেই মায়ের গলা শুনে ভূমিকম্পের মতো কেঁপে উঠল ঋত্বিক। পেছনে ঘুরে মাকে দেখে বুকের ভেতরটা ভয়ে ধুক করে উঠল। আস্তে আস্তে কান থেকে ফোন নামিয়ে অস্পষ্ট ঠোঁট নেড়ে উচ্চারণ করলো, আম্মা। ভয়ে ঋত্বিকের গলা শুকিয়ে আসছে। মা কি এখন ছাদে এসেছে, নাকি আগে থেকেই ছিল? উনি সব কথা শোনেননি তো? সে যে পালাচ্ছে সেটা কি বুঝে গেলেন? ঋত্বিকের প্রশ্নবান মস্তিষ্ক থমকে দিয়ে শেফালির রাগান্বিত গলার প্রশ্ন ছুড়লেন, ঋত্বিক, তুই পালাতে চাচ্ছিস? ঋত্বিকের গলা শুকিয়ে এলো। যা ভয় পাচ্ছিল তাই। উনি সব শুনেছেন, সব বুঝেছেন। কথা বলার শক্তিটা যেন হারিয়ে ফেলল ঋত্বিক। মাকে কি জবাব দেবে? হুট করে কোনো কথা বানিয়ে নিতে পারছে না। শুধু মনে হচ্ছে মুখ খুললেই তৈশিকে হারিয়ে ফেলবে। শেফালি আবারও প্রশ্ন ছুড়লেন, কি হলো? জবাব দিচ্ছিস না কেন? ওই মেয়েকে ট্রেনে করে কই নিয়ে যাবি তুই? ঋত্বিক থতমত খেয়ে আছে। গুছিয়ে মিথ্যে বলায় অক্ষম সে। মায়ের প্রশ্নে চট করে কোনো জবাব দিতে পারছে না। কোনো রকম আমতা আমতা করে বলল, আম্মা, আসলে আমার তুমি যা শুনছো। শেফালি রাগান্বিত স্বরে বললেন, আমি যা প্রশ্ন করছি তুই শুধু সেটার উত্তর দিবি। তুই পালাতে চাচ্ছিস নাকি না? ঋত্বিক ধরে আসা গলায় ডাকলো। আম্মা। হ্যাঁ অথবা না। ঋত্বিক বুঝে গেল তার মায়ের কাছে আর কিছুই চাপা রাখতে পারবে না। সে ক্ষীণ গলায় স্বীকারোক্তি দিয়ে বলল। হ্যাঁ। শেফালি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে চলে গেলেন।
ঋদ্ধিক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পরক্ষণে মনে হলো আম্মা কোনো রিয়েক্ট করেননি কেন। এত বড় কথা শুনে উনি চুপচাপ চলে গেলেন। উনি তো চুপ থাকার মানুষ নয়। তৈশির নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন। এখন এত চুপ কিভাবে? ঋদ্ধিকের খুব খটকা লাগছে। নিশ্চয় ওনার মাথায় কিছু চলছে। বাবাকে সব কিছু বলে দিবে না তো? দ্রুত নিচে নেমে গেল সে। বাবার রুমে গিয়ে দেখলো বাবা নেই। ফিহা আর সৌমিক ফ্লোরে বসে বড় কাগজে কিছু আঁকছে। ঋদ্ধিক ওদের জিজ্ঞেস করলো। বাবা আর আম্মা কোথায়? সৌমিক নিজের কাজ করতে করতেই জবাব দেয়। বাবা বাইরে গেছে, মা কিচেনে হবে হয়তো। বাবা বাইরে শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ঋদ্ধিক। কিচেনে গিয়ে দেখলো তার মা নেই। কোথায় গেলেন উনি? ঋদ্ধিক আর খুঁজলো না ওনাকে। বাবা বাসায় আসার আগে আর মার দেখা আগে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। নিজের রুমে গিয়ে গুছিয়ে রাখা ব্যাগপত্র বের করতে লাগলো। ঋদ্ধিক জানে এই সময় তৈশী বাড়ি থেকে বের হতে পারবে না, তবুও রিস্ক নিয়ে তাকে বের হতে হবে। মাত্র 9:40 বাজে। গ্রামের অনেক মানুষ জেগে আছে। ওদের বাড়িতেও হয়তো সবাই এখনো জেগে আছে। তবে কিছু তো করার নেই। ভালোবাসা জয় করতে হলে রিস্ক নিয়ে হলেও তাদের পালাতে হবে। রুম থেকে বেরিয়ে কাউকে কোথাও না দেখে দ্রুত সদর দরজায় আগালো ঋদ্ধিক। ঘর থেকে বেরিয়ে একবার ঘরের দিকে তাকালো। চকচকে আকাশে একথালা চাঁদের আলোয় চারিদিকটা আলোকিত। বাউন্ডারির দেওয়ালটা মাথা উঁচু পর্যন্ত দাঁড়িয়ে আছে। ঋত্বিক মন কাঁদছে। হয়তো আর কখনো বাড়িতে ফেরা হবে না তার। আর হলেও কবে হবে কে জানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে গেটের দিকে পা বাড়ায় সে। ডান দিক থেকে কিছু একটা শব্দ কানে আসতেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো কিছুটা দূরে টুলের ওপরে দাঁড়িয়ে কেউ একজন গাছে দড়ি বাঁধছে। ঋদ্ধিকের পা থেকে মাথার শিরা পর্যন্ত বিদ্যুৎ বেগে কিছু একটা বয়ে গিয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভীতিগ্রস্ত গলায় বলে উঠল, আম্মা? ঋত্বিক দৌড়ে যেতে যেতেই শেফালি গলায় দড়ি ঢুকিয়ে লাথি দিয়ে টুল ফেলে দিলেন। মুহূর্তেই গাছের সাথে ঝুলে ওনার দেহটা ছটফট করতে লাগলো। ততক্ষণে ঋদ্ধিক এসে তার মায়ের পা জড়িয়ে নেয়। এক হাতে মাকে ধরে অন্য হাতে টুল তুলতে তুলতে ভয়ে কম্পিত কণ্ঠে বলল, আম্মা? আম্মা? এই আম্মা, এটা কি করছো তুমি? গলার দড়িটা খোলো আম্মা। আমি কোথাও যাবো না আম্মা, তুমি যা বলবো তাই করবো। ওটা খোলো আম্মা, দয়া করে ওটা খোলো। বলতে বলতে টুলে তুলে নিয়ে তার ওপরে উঠল ঋদ্ধিক। গলা থেকে দড়ি খুলে টুল থেকে নামিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপছে তার। 20 বছরের জীবনে এই প্রথম এমন দৃশ্য দেখেছে সে। এই প্রথম মাকে হারিয়ে ফেলার ভয়ে শেফালি গলা ধরে কেসে যাচ্ছেন। ঋদ্ধিক ওনাকে ধরে ধরে ঘরে নিয়ে আসলো। তার রুমে এনে বসিয়ে পানি খেতে দিল। শেফালি পানি খেয়ে গলায় হাত বুলাতে লাগলেন। তৎক্ষণাৎ ঋত্বিক ধরে ফেলার কারণে কিছু হয়নি, তবে গলা লাল হয়ে ফুলে গেছে, প্রচণ্ড ব্যথাও করছে। ঋদ্ধিক গ্লাসটা রেখে সে মায়ের পা জড়িয়ে কোলে মাথা রেখে বসলো। ভয়ে এখনো কাঁপছে সে। চোখ থেকে এখনো দৃশ্যটা সরাতে পারছে না। আর যদি তার মা মরে যেত, কখনো কি পারতো নিজেকে ক্ষমা করতে? খারাপ হলেও তো মা। ঋত্বিক কান্নারত কণ্ঠে বলল, এটা কি করছিল আম্মা? এটা কি করছিল আম্মা? তুমি মরে গেলে আমরা কেমনে থাকতাম? শেফালি ভাঙা গলায় তাচ্ছিল্য করে জবাব দিলেন, তোদের ভালোবাসা আছে না, তোদের ভালোবাসা নিয়েই থাকবি। ঋত্বিক কান্নার জন্য জবাব দিতে পারল না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে গিয়ে শেফালির কোলে পড়ল। শেফালি বললেন, আমাকে বাঁচালি কেন ঋদ্ধিক? যা হতে যাচ্ছে তা হওয়ার পর আমার কলিজায় যে যন্ত্রণা হবে, সে যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি এমনিতেই মরে যাব। তার থেকে তো ভালো আমি এখনই মরে যাই। কিচ্ছু আর হবে না আম্মা, সবকিছু আজ থেকে শেষ হয়ে যাবে। আমি তো তোকে বাধা দিইনি। একবার কি তোকে বলেছি যে যাবি না? তোর ভালোবাসা নিয়ে যেখানে খুশি যা, আমি আর বাধা দেব না। ঋত্বিক আক্ষেপ করে বলল, এই কথাটা একবার যদি আদরে গলায় বলতে আম্মা, পৃথিবীর সব থেকে সুখী ছেলেটা আমি হতাম। কিন্তু আফসোস। আফসোস করতে হবে না। তোর মা মরে গেছে ভেবে যা মন চাই সব করে নে। তুই পালিয়ে যা, বিয়ে কর। তারপর একদিন তোদের দুজনের বাপ মিলে সব ঠিক করে নেবে। তখন তোর ভালোবাসা এনে এই ঘরে তুলিস। তবে আমার মৃত্যুর পরে আশা করি আমার জানা যায় তুই থাকবি না। ঋত্বিক তার মায়ের কোল থেকে মাথা তুলে সরে গিয়ে খাটে হেলান দিয়ে বসলো।
এতক্ষণ মাকে হারানোর ভয়ে হৃৎপিণ্ডে যে কাঁপুনি ছিল সেটা এখন অবজ্ঞার রূপ নিয়ে কি মায়ের মনটা নরম হয় না? একবারও কি ভাবেন না হৃদ্দিকের সুখের কথা? একবারও কি খোঁজেন না হৃদ্দিকের শান্তি কোথায় আটকে আছে? নিজের জেদ, রাগ, ইচ্ছে সব কিছুর কাছে সন্তান তুচ্ছ। কষ্টে যেন কাঁদতেও ভুলে গেছে হৃদ্দিক। কষ্টে জর্জরিত গম্ভীর কণ্ঠে বলল, তুষিকে ভালোবাসে যে ঋত্বিক, সে আজ মরে গেছে আম্মা। তোমার কথার কাফনে দাফন হয়েছে তার। নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমো। ঋত্বিক আর কখনো বেঁচে উঠবে না। শেফালি কিছুক্ষণ বসে থাকার পর উঠে চলে গেলেন। ঋত্বিক বসেই রইল ঠায়। মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে একটাই চলে এসেছে। ঋত্বিক উঠে গিয়ে বালিশের নিচে থেকে একটা কাগজ বের করলো। মায়ের উদ্দেশ্যে লিখেছিল পত্রটি। ভাঁজ খুলে লেখাটা দেখে বুকটা দুমড়ে মুচড়ে উঠল। প্রিয় আম্মা, আমি তোমার কথা রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। তুষিকে ভালোবাসাটা কত বড় অন্যায় হয়ে গেছিল জানি না। তোমাকে বুঝিয়ে, রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে কতভাবেই মানানোর চেষ্টা করেছে, তুমি মানোনি। যেদিন শুনলাম তুষির বিয়ে ঠিক হয়ে গেছে, ওই দিন তোমার পায়ে পড়ে হাওমাও করে কেঁদে তুষিকে ভিক্ষে চাইলাম, তবুও তুমি মানলে না। ওদিকে চাচ্ছি, এদিকে তুমি। কত বোঝানোর চেষ্টা করেছে সবাইকে, কেউ বোঝনি। আমি নিরুপায় আম্মা, বাধ্য হচ্ছে পালাতে। পারলে ক্ষমা করে দিও। ঋত্বিক। ফোনের রিংটোন শুনে পত্র থেকে চোখ সরায় হৃত্বিক। তানিল ফোন করেছে। ফোন রিসিভ করতেই তানিল রাগান্বিত স্বরে বলল। হৃত্বিক শীর্ণ কণ্ঠে বলল, তুই মাঠে যা তানিল। তুই ওখানে আসলে আড়াল থেকে ওর খেয়াল রাখিস। বাড়ি পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত তুই ওকে নজরে রাখিস। ও যেন বুঝতে না পারে তুই ওকে খেয়াল করছিস। স্বার্থপর, স্বার্থপর হয়ে গেছে তানিল। মায়ের স্বার্থের কাছে নিজেকে কোরবান করে নিজের স্বার্থপর হয়ে গেছে। বলেই ডুকরে কেঁদে উঠল হৃত্বিক। তানিলের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। হঠাৎ হৃত্বিকের কি এমন হলো বুঝতে পারছে না সে। হৃত্বিককে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু উত্তর দিচ্ছে না। শুধু কেঁদে কেঁদে বলছে, আমি বাঁচবো কিভাবে তানিল? তুই সেকে ছাড়া আমার সবই শূন্য। তানিল বুঝে নেয় হৃত্বিকের মা হয়তো কোনো গন্ডগোল পাকিয়েছে। হৃত্বিকের কান্নার ফ্যাসফেসে শব্দ শুনে তানিলের কষ্ট হচ্ছে। সে ফোন কেটে দেয়। হৃত্বিক একটু পর ফোন দিয়ে জিজ্ঞেস করেছে তানিল স্কুলের মাঠে গিয়েছে কিনা। তানিল মাঠে গিয়ে বসে থাকে। তৈশী আসছে দেখে আড়ালে লুকিয়ে পড়ে। যতক্ষণ তৈশী ছিল আর তার উপর নজর রাখে। ফজরের ধ্বনি শুনে তৈশী চলে যেতে লাগে। তানিল দূর থেকে নজর রাখে তৈশীর ওপর। তৈশী ঘরে পৌঁছানোর পর তানিল হৃদ্দিককে ফোন দেয়। অনেকক্ষণ হলো হৃদ্দিক তাকে ফোন দিচ্ছে না। ফোন বন্ধ দেখালো। সকাল 10টার দিকে তানিল হৃদ্দিকের বাড়িতে যায় দেখা করতে, কিন্তু শেফালি তানিলকে বলেন হৃদ্দিক তার নানু বাড়ি ঘুরতে গেছে। তবে ওনার মিথ্যে কথাটা বেশিক্ষণ চেপে থাকলো না। কিছুক্ষণ পর শেফালি নিজেই ফোন দিয়ে তানিলকে ওনাদের বাড়িতে ডাকলেন। হৃদ্দিক অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। তানিল এসে হৃদ্দিককে হসপিটালে নিয়ে যায়। সাথে শেফালিও যান। সৌমিক কলেজে আর ফিহা স্কুলে ছিল। হৃদ্দিকের বাবাও তখন ঘরে নেই। শেফালি এনামুল সাহেবকে ফোন দিয়ে বললেন ওনার ভাই খুব অসুস্থ, তাই হৃদ্দিককে সাথে নিয়ে তিনি বাবার বাড়িতে গেছেন। 2-4 দিন থাকতে পারেন। বাড়ি ফাঁকা, তালা দেওয়া হয়নি, তাই তাড়াতাড়ি বাড়িতে যেন আসেন। এনামুল সাহেব রেগে গেলেন। অনুমতি না নিয়ে চলে যাওয়ার পর জানানো, তারপর নিজ ইচ্ছায় কদিন থাকবেন তা ঠিক করা। বাড়িতে তালা না দিয়ে এভাবে চলে যাওয়া, সব কিছুর জন্য ওনার মেজাজ আকাশচুম্বী হয়ে যায়। উনি চিল্লাপাল্লা করে ফোন কেটে দেয়। সেই দিন রাগ করে উনি শেফালিকে আর একটা ফোনও দেননি। কিন্তু পরদিনই রোকসানার খুন হওয়ার ব্যাপারটা জানতেই শেফালিকে ফোন দিতে হয় ওনার। শেফালি সকাল সকাল চলে আসেন বললেও আসেননি। তৈশীকে পুলিশ নিয়ে গেছে শুনেও কোনো ভ্রুক্ষেপ হয়নি ওনার। 5 দিন পর বাড়ি ফিরে হৃদ্দিককে নিয়ে অসুস্থ হয়েও যেন সুস্থ হয়ে উঠেনি সে। তৈশী শূন্যতা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। বাড়ি ফিরেই নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে হৃদ্দিক। সারাদিন বন্ধ ঘরের মেঝের ওপরে পড়ে রইল লাশের মতো। রাতে সৌমিক হৃদ্দিকের রুমে আসে। হৃদ্দিক তখন খাটে হেলান দিয়ে মেঝেতে বসেছিল। সৌমিক তার পাশে বসে বলে, ভাইয়া, তৈশীর থেকে নানু বাড়ি তোমার কাছে অনেক বড়, তাই না? হঠাৎ সৌমিকের মুখে এমন কথা শুনে অবাক হয় হৃদ্দিক। সে যতদূর জানে সৌমিক তার সম্পর্কে কথা কিছুই জানে না। তাহলে এসব বলার মানে কি? সে কুঞ্চিত কপালে তাকিয়ে আছে।
শ্রমিক ব্যথিত কণ্ঠে বলল। তৈশীকে পুলিশ ধরে নিয়ে গেছে, এত বড় খবর শুনেও তোমরা আসোনি? ঋত্বিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পুরো শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তৈশী জেলে। সে কম্পিত কণ্ঠে বলল। কি বলছিস এসব? পুলিশ কেন ওকে নেবে? তৈশী নাকি পালাতে গিয়ে রোকসানা খালার কাছে ধরা পড়েছে, তাই রাগে নাকি তৈশী রোকসানা খালাকে মেরে দিয়েছে। পুলিশ ওনার লাশের ওপর তৈশীর হাতের চুরি পেয়েছে। রোকসানা খালা মারা গেছেন? শ্রমিক জবাব দেওয়ার আগে শেফালি রুমে ঢুকলেন, সাথে তানিলও আছে। ঋত্বিক আবার সুইসাইড করার চেষ্টা করতে পারে ভেবে উনি তানিলকে ডেকেছেন ঋত্বিকের সাথে থাকতে। শ্রমিক ওনাদের দেখে চলে যায়। ঋত্বিক তানিলকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। আমার তৈশীকে পুলিশে নিয়ে গেছে তানিল। ওরা তৈশীর সাথে অন্যায় করছে। আল্লাহ কি আমার উপরে এতটা অসন্তুষ্ট তানিল? এত বড় শাস্তি দিচ্ছেন কেন আমাকে? আমি কেমনে সইব এটা? আবারও হাউমাউ করে কাঁদতে লাগে ঋত্বিক। শেফালি ঋত্বিকের মাথায় হাত রেখে আলতো করে ডাক দেয়। ঋত্বিক, ঋত্বিক ঝটকা মেরে ওনার হাত সরিয়ে বলে। তুমি চোবে না আমায়। তোমার জন্যই সব হয়েছে। সব ধ্বংসের মূল হচ্ছে তুমি। তানিল বলল। ঋতনিক, আস্তে কথা বল, চাচা ঘরে আসছে। থাকুক ঘরে, শুনলে কি করবে? মারবে আমায়? মেরে ফেলুক। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। শেফালির ধমক দিয়ে বললেন। ঋত্বিক, কি আম্মা, আমার জন্য দরদ হয় তোমার? মায়া হয় একটু? আমার মরার কথা শুনে খারাপ লাগছে কেন আম্মা? তোমার পায়ে পড়ে যখন তুলসীকে ভিক্ষে চাইতাম, তখন কতটা চোখের জল পড়তো কখনো খেয়াল করেছো? তুলসীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে আমি যে কত বেলা না খেয়ে থেকেছি, কখনো তা নজরে পড়েছে? লাশের মতো দিনের পর দিন পড়ে থাকতাম। একটা বার উকি দিয়েও দেখো নাই বেঁচে আছি নাকি মরে গেছি। কখনই কোনো অনুভব করতা আমার বুকের যন্ত্রণাটা? মা তো এত বাসান হয় না আম্মা। তুমি কেন এত বাসান? কেন আমার সব কেড়ে নিলা? মরতে গেছিলাম আম্মা, বাঁচালা কেন? ঋত্বিকের কান্না দেখেও নির্দয় শেফালির মায়া হলো না। ঋত্বিক কাঁদতে কাঁদতে বুকের ডান দিকে আঙ্গুল রেখে বলে। বুকের এই পাশটা খুব ব্যথা হয় আম্মা। নিঃশ্বাস নিতে পারি না, খাবার গিলতে পারি না। দমটা মনে হয় গলায় এসে আটকে আছে। এত যন্ত্রণা, এত দহন, আমার রুহ আর পারছে না সইতে। এবার মুক্তি চাচ্ছে দেহ থেকে। আচ্ছা আম্মা, জান কবজ হলে কি এর থেকে বেশি কষ্ট হয়? শেফালির প্রস্তুরীভূত চিত্ত একটুও কাঁপল না, যেন ঋত্বিকের ওই আর্তনাদ অহেতুক নাটক। নৈসর্গিক ভঙ্গিতে তানিলকে বলল। তুমি ওর খেয়াল রাখো। ফিহাকে দিয়ে আমি খাবার পাঠিয়ে দেব। বের হওয়ার দরকার নেই। বলেই তিনি চলে গেলেন। ঋত্বিক রাগে খাটের একপাশে ঘুষি মারছে, হাত ফেটে রক্ত ঝরছে দেখে তানিল দৌড়ে গিয়ে আটকায়। ঋত্বিক উন্মাদের মতো কাঁদছে। তানিল তো এই হাতে জড়িয়ে ধরে আছে, তার চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঋত্বিককে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। তৈশীকে ঋত্বিক কতটা ভালোবাসে তা সে ছাড়া দ্বিতীয় কেউ জানে না। নিজের ভালোবাসাকে হারিয়েছে, মায়ের অবহেলা পাচ্ছে, তাকে কি বলে সান্ত্বনা দিবে সে? তৈশীকে জেলে নেওয়ার খবরটা শোনার পর দুদিন যায় ঋত্বিক কিছু মুখে তুলে না। কারোর প্রতি রাগ বা অভিমানে নয়, তার গলা দিয়ে একটু জলও নামতে চাইছে না। বুকের দলা পাকা কষ্টগুলো যেন গলা টিপে রেখেছে। তৈশীকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু কিভাবে দেখবে সে? কোন মুখ নিয়ে দাঁড়াবে তার সামনে? ঋত্বিক তার মায়ের রুমে গেল। শেফালি চেয়ারে বসেছিলেন। ছেলের আগমনে কোনো হেলদোল হলো না ওনার। ঋত্বিক ওনার পা জড়িয়ে ধরে বসলো। এবারও শেফালির কোনো প্রতিক্রিয়া নেই। উনি যেভাবে বসেছিলেন সেভাবেই আছেন। ঋত্বিকের শরীরের কিঞ্চিত কাঁপুনিতে তিনি ঠিকই আন্দাজ করতে পারছেন সে কাঁদছে। শেফালি ঋত্বিকের চোখের দিকে তাকালেন। ঋত্বিক জলভর্তি চোখে। তোমার মামা তো এ জেলার পুলিশের প্রধান। ওনার ক্ষমতার জোরে তো উনি অনেক কিছু করতে পারেন। তুমি ওনাকে বলো না আম্মা, তৈশীকে জেল থেকে বের করার জন্য কিছু করতে। ওর নামে করা সব অভিযোগ মিথ্যে প্রমাণ করে ওকে বের করে আনতে। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কোনো দিন ওর দিকে ফিরেও তাকাবো না। ওকে শুধু এমন একটা জীবন থেকে মুক্তি দাও আম্মা। তুমি যা বলবা তাই করব, যেভাবে বলবা সেভাবেই চলবো। শুধু ওকে জেল থেকে বের করে দাও। শেফালি কিছু একটা ভেবে বললেন। কিসের নিশ্চয়তায় মেনে নেব যে তুই ফিরেও তাকাবি না? কথা দিচ্ছি তো আম্মা, বিশ্বাস করো। আমি যা বলবো তাই শুনবি? বলো, কি করবো আমি? সব করবো আম্মা। মেয়ের শুধু তুলসীকে মুক্তি দাও। আমার দুটো শর্ত যদি তুই মানতে পারিস, তাহলে আমি যেভাবেই হোক মামাকে বলে তৈশীকে সসম্মানে
জেল থেকে বের করিয়ে আনবো। ভালোবাসায় কাতর ঋত্বিক এক দ্বন্দ্ব না ভেবে রাজি হয়ে গেল। অস্থির কণ্ঠে বলল, কি শর্ত বলো? তুই দেশের বাইরে চলে যা। বিদেশ? এটা আমার প্রথম শর্ত ঋদ্ধিক, দ্বিতীয় শর্ত যাওয়ার পর বলবো। ঋত্বিক কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল। এনামুল সাহেব এর এত আপত্তি করেন, উনি কিছুতেই ছেলেকে বিদেশে দিবেন না। লেখাপড়া শেষ হলে ছেলে দেশেই কিছু করবে। কিন্তু শেফালির জেদের কাছে এনামুলের সিদ্ধান্ত টিকল না। না চাওয়া সত্ত্বেও ছেলের পাসপোর্ট বানিয়ে দিলেন। এনামুলের বোনের স্বামী, যিনি শেফালির মামাতো ভাই হন, ওনার থেকে ভিসা এনে 2 মাসের মধ্যেই ঋদ্ধিককে বিদেশে পাঠিয়ে দিলেন। কিন্তু শেফালির পরের শর্তের কথা বললেন না। তৈশী জামিনের কথা বললে হবে হচ্ছে বলে ঋত্বিকের বুঝতেন। ঋত্বিক নিরুপায় হয়ে একদিন তার বাবাকে ফোন দিয়ে বলল, বাবা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ, বলো না। বাবা, তুই শুধু আমাদের পরিবারেরই মেয়ে। আসলে চাচার জন্য কষ্ট হয়, উনি কাঁদেন মেয়ের জন্য। তাই বলছিলাম, তুই সেই জামিনের ব্যবস্থাটা যদি করতে। এনামুল হক বললেন, তোমার চিন্তাধারা তোমার মায়ের মতো নয়, দেখে ভালোই লাগছে। ফিহার মতো তৌশিকেও নিজের বোন ভাবছো, ভালো লাগছে আমার। ঋত্বিক বলল, ওসব ছাড়ো বাবা, যত টাকা লাগে আমি দেব, তুমি শুধু জামিনের ব্যবস্থা করো। চেষ্টা করেছি ঋদ্ধিক, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার মামা আছেন না, ওই যে আমাদের জেলার পুলিশ সুপার রাশিদ খান, ওনার সাথে একটা কথা বলে দেখো, টাকা পয়সা দিয়ে হলেও কিছু একটা করা যায় কিনা। একজন শিক্ষক হিসাবে ওনাকে টাকা পয়সার লোভ দেখিয়ে কিছুই করাতে গেলে আমরা উল্টো মামলা খেয়ে আসবো ঋদ্ধিক। তুই জানিস তো ওদের সাথে আমাদের তেমন একটা খাতির নেই। তোর মা যদি কথা বলে সেটা অন্য বিষয়, ওনার ভাগ্নিকে ফিরিয়ে দিলেও মামলা দিবে না। কিন্তু তোর মা তো ওদের কথাই শুনতে চায় না। তুমি মাকে নিয়ে ওনার কাছে যাও। তোর মাও আমার কথা শুনবে না, ওই লোকটাও আমায় পাত্তা দিবে না। ঋত্বিক চুপসে গেল। কি করবে তার মস্তিষ্কে বোধ হচ্ছে না। কিছু একটা ভেবে বলল, বাবা, বলছিলাম যে ওখানে তো থাকা খাওয়ার অসুবিধা হয়, টাকা দিলে কি ভালো একটা ব্যবস্থা হবে? টাকা দিলে তো সবই সম্ভব ঋদ্ধিক। টাকা আমি দিব বাবা, তুমি একটা ব্যবস্থা করো। তবে একটা অনুরোধ আছে। কি? এসব আম্মাকে বলতে চেও না, আম্মা কেমন জানোই তো, শুধু শুধু ঝামেলা করবে। তোকে বলতে হবে না, আমি এমনিতেই বলতাম না। ঋত্বিকের কথায় এনামুল সাহেব তৈশীর যত্ন আত্মীর ব্যবস্থা করে দেন। ঋত্বিকের উপার্জনের অর্ধেক টাকায় তৈশীর জন্য ব্যয় হয়। ঋত্বিক বিদেশে যাওয়ার 6 মাস তখন এনামুল সাহেবের চাকরি দিনাজপুর থেকে ঢাকায় ট্রান্সফার হয়। শুধুমাত্র বাড়িটি রেখে ওনার নামে যা জমি জমা ছিল সব বিক্রি করে দিয়েই ঢাকায় চলে যান। প্রথম প্রথম ভাড়া বাসায় থাকতেন। আস্তে আস্তে ছেলে নিজের টাকা ও ব্যাংকের লোন নিয়ে একটি বাসার মালিক হয়ে ওঠেন। ঋণের বোঝা কাঁধে নিয়েও তৈশীর ভালো থাকার জন্য টাকা দিয়ে যায় ঋত্বিক। তবুও তার মনে শান্তি ছিল না। তৈশীর মুক্তি না হলে এসবই বৃথা। শেফালির প্রথম শর্ত ছিল ঋত্বিক বিদেশে যাবে। সে এসেছে। দ্বিতীয় শর্তটা কি উনি সেটা বলেন না। ঋত্বিক ওনাকে অনুরোধ করে বলে, আম্মা, বলো না তোমার দ্বিতীয় শর্তটা কি? আমি তো বিদেশ এসেছি, আর কি কি করতে হবে বলো, যা বলবে আমি তাই করতে রাজি। এনাকে বিয়ে করবি। মানে? মানে কি আম্মা, তুমি এখন বিয়ে পর্যন্ত চলে যাচ্ছ? তুই যদি এনাকে বিয়ে করিস তাহলে আমি তৈশীর বিষয়ে তোর নানুর সাথে সব বলবো। চুক্তি করছো আম্মা? যদি চুক্তি ভাবিস তাহলে চুক্তি। ঋত্বিক আর কোনো কথা বলেনি। রাগে দুঃখে ফোন কেটে দিল। 1 মাসের মধ্যে মায়ের সাথে আর কোনো কথা বা যোগাযোগ করলো না। অন্যভাবে অনেক চেষ্টা করলো তৈশীর জামিনের, কিন্তু কোনো কাজই হলো না। তৈশীর পক্ষে একটা সাক্ষী প্রমাণ কিছুই না থাকায় কঠিন হয়ে দাঁড়ালো সব। পুলিশ তদন্ত করতেও রাজি ছিল না। কিভাবে যেন বারবার সব কিছু থেমে যাচ্ছিল। উল্টো শুধু পরিশ্রমের টাকাগুলো যাচ্ছিল পুলিশের পকেটে। সে যত চেষ্টা করছিল তৈশীর জামিনের জন্য, শেফালির একটা ইশারায় সবই ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। ঋত্বিক আবারও তার মাকে ফোন দিল, অন্য কোনো শর্ত দিতে বলল, কিন্তু শেফালি নিজের সিদ্ধান্ত বদলালেন না। শেষমেশ উপায় না পেয়ে হার মেনে নেয় ঋত্বিক। তৈশীর একটা স্বাধীন জীবনের জন্য শর্তে রাজি হয়ে যায়। সে তার মাকে বলে, ঠিক আছে আম্মা, আমি তোমার শর্তে রাজি হলাম, কিন্তু আগে তৈশীর জামিন করাতে হবে। ওই মামলাটা চিরতরে মুছে দিতে হবে। না,
আগে তুই এনাকে বিয়ে করবি, তারপর। না আম্মা, শুনতে তেতো হলে সত্য যে আমি তোমাকে বিশ্বাস করি না। শেফালি কিছুক্ষণের জন্য দমে গেলেন, তারপর বললেন, জামিন হওয়ার পর যদি তোর কথা নড়চড় হয়? হবে না, তোমার ছেলে তোমার মতো হয়নি আম্মা। তোর মাথা ঠিক আছে ঋদ্ধিক? কি বলছিস এসব? হ্যাঁ, মাথা ঠিক আছে আমার। জীবনটা তুমি এলোমেলো করে দিয়েছো আমার, আর এর জন্য তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না আমি। শেফালি ধমক দিয়ে বললেন, ঋদ্ধিক, খারাপ লাগে শুনতে, তাই না আম্মা? চিন্তা করো না, ক্ষমা না করলে সম্মানটা আজীবন দিয়ে আসবো। হাদিস বলে, মারাকে নিকৃষ্ট হলেও মা হয়, তার স্থান নাকি সবার উপরেই থাকে। তোমার স্থানটাও সবসময় উপরেই থাকবে আম্মা। শুধু মনের গহনে যে ক্ষতটা করেছো, সেটার চিহ্ন আমি আজীবন রেখে দেব, যেন তোমাকে ক্ষমা করার কথা আমার কল্পনাতেও না আসে। আমি যা করছি তোর ভালোর জন্য করছি ঋদ্ধিক, তুই একদিন বুঝতে পারবি। শেফালির কণ্ঠে সেই দিন কান্নার চাপ ছিল। ঋদ্ধিক কিছু না বলে ফোন কেটে দেয়। ভয়, দ্বিধা, লজ্জা ছুঁড়ে ফেলে দিয়ে একদিন বাবাকে সবটা খুলে বলে সে। সব কিছু শুনে সেই দিন এনামুল হক শুধু বলেছিলেন, তৌসি, তাহলে তোর সাথে পালিয়ে যেতে ঘর ছাড়ছিল? আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। আম্মা শর্ত দিয়েছে, এ নাকি বিয়ে করলে তুষের জামিন করাবে। তোমাকে দিয়ে এত টাকা ঢালছে, তারপরে কিচ্ছু হচ্ছে বলো? আম্মা তার মামাকে দিয়ে গুটি নাচাচ্ছে। এখন একটাই রাস্তা, বিয়ে করতে রাজি হয়ে তুষিকে জামিন করানো। এনামুল ছেলেকে যথেষ্ট সাপোর্ট করেন। বাপ ছেলে মিলে এনার সাথে ফোন আলাপে বসেন। ঋদ্ধিক এনাকে বলে, না, তুমি জানো তোমার মা তোমাকে আমার জন্য পছন্দ করেছেন। তোমার বাবাও চাইছেন আমাদের বিয়ে হোক। এনা বিস্ময়ে তাকালো। ঋদ্ধিক বলল, জানি তোমার খারাপ লাগবে, তবুও বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু আম্মা আর বাকি সবাইকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব। দেশে আসার আগ অব্দি বিয়ে ঠিকঠাক থাকবে, দেশে আসলে বিয়ে ভেঙে দেব। তুমি আমাকে এভাবে হেল্প করতে পারবে? এনা কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আমি রাজি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। হুম, বলো। এনামুল সাহেব কলে আছেন, তাই এনা তার ওনাকে লজ্জা পেয়ে খানিক চুপ থাকে। তারপর বলে, আমার বয়ফ্রেন্ড সৌরভ, চেনো তো ওরে? ওই যে আমার ছোট ফুপুর ছেলে। হুম, কিছুদিন আগে কানাডা এসছে ওটা। মা সৌরভকে মেনে নিলেও বাবা মেনে নিচ্ছে না। তুমি যদি আমাকে আর সৌরভকে এক করে দিতে পারো, তুমি দেশে আসার আগ অবধি আমি বিয়ে করতে রাজি আছি। তুমি আমাকে সৌরভের সাথে পরিচয় করিয়ে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে আর সৌরভকে আমি একা করিয়ে দেব। সেই দিন এনা ও এনামুলের সাথে ফোন আলাপ শেষে ঋত্বিক তার মাকে জানায় সে বিয়ে করতে রাজি। 1 মাস পর খবর আসে তৈশির জামিন হয়েছে। সব কিছুই সুন্দরভাবে চলে। ঋত্বিকের দেশে আসতে আসতে 3 বছর সময় লেগে যায়। এই 3 বছর হয়ে যায় আরও অনেক কাহিনী। সৌরভ কানাডায় বাজে মেয়েদের সাথে জড়িয়ে পড়ে, যা এনাকে প্রমাণসহ দেখান এনার বাবা। বিষয়টির জের ধরে ওদের ব্রেকআপ হয়ে যায়। ঋদ্ধিক বন্ধুত্বের খাতিরে এনাকে সান্ত্বনা দিত, মেয়েটা উল্টাপাল্টা কিছু করে না ফেলে তাই বোঝাতো। 7-8 মাস পর এনা ঋদ্ধিকের প্রতি দুর্বল হয়ে পড়ে। বছরখানেক যেতেই এমন বাজে ঋদ্ধিকের প্রেমে পড়ে যায় সে। সত্যি সত্যি ঋদ্ধিককে বিয়ে করতে চায়। ঋত্বিক তাকে অনেক বুঝিয়ে বললেও বোঝে না। সুইসাইড করার হুমকি দেয়, হাত কেটে ফেলে, ঔষধ খেয়ে ফেলে, আর সেইগুলো ছবি পাঠায় ঋত্বিককে। দেশে আসার পর ঋত্বিক মানা করে দেয়, বিয়ে করবে না। এনা তখন বিষের বোতল হাতে ছবি পাঠিয়ে বলে সে মরে যাচ্ছে। ঋত্বিক যেন অসহায় হয়ে পড়ছিল। শেষমেশ উপায় না পেয়ে ঋত্বিক তাকে বলে, তোমাকে বিশ্বাস করাটা কি আমার ভুল ছিল নাকি পাপ? তুমি এতটা নির্দয় হলে কি করে আনা? বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এখন ধোকা দিচ্ছ। বাবা দোষীদের এখানে নিয়ে এসছেন, তুমি বিয়েতে না বলবে, আর এই সুযোগ আমাদের বিয়ে পড়াবে। এর থেকে ভালো সুযোগ আর একটাও নেই। সুস্থভাবে কিছু করতে গেলে আম্মা উল্টাপাল্টা কিছু করে বসবে। একবার বিয়ে হয়ে গেলে আর বাধা দিতে পারবে না। সবকিছু ঠিকঠাক চলছিল, শুধু মাঝপথে তুমি কাঁচা হয়ে দাঁড়িয়ে আছো। এনা কিছু না বলে সেদিন ফোন কেটে দেয়। ঋত্বিক আর ফোন দিলেও ধরেনি, শুধু মেসেজ পাঠায়। তুমি তৌশিকে ভালোবাসো? ঋত্বিক উত্তরে জানায়, শুধু ভালোবাসি না, জীবনে থেকেও বেশি ভালোবাসি। এনা আবারও রিপ্লাই দেয়, সব কিছুর আয়োজন করো, আমি সবাইকে বিয়েতে না করে দিচ্ছি। সব কিছুর আয়োজন করা হলো। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, তবুও এনার পক্ষ থেকে না আসে না। ঋত্বিক একের পর এক মেসেজ দেয়, কল দেয়, এনার একটাও রিপ্লাই আসে না। অবশেষে রাত 1টায় তার বাবা তাকে কল করে জানান এনা তার পরিবারে বিয়েতে অসম্মতি জানিয়েছেন।
ফজরের আজানে ভাবাচ্ছেদ হলো হৃতিকের। রাত কেটে গেছে নির্ঘুমে। জীবনে অনেক বেহিসেবি রাত এসেছে শুধু তৈশিকে ভেবে ভেবেই কাটিয়েছে হৃতিক। উঠে ফ্রেশ হয়ে মসজিদে যেতে রওনা হলো। গেস্ট রুমের দরজা খোলা। পালক বোতলে করে পানি নিতে নিচে নামছে। হৃতিক সুযোগে হাত ছাড়া করলো না। মসজিদে যাওয়ার আগে গেস্ট রুমের দিকে পা বাড়ালো। তৈশি খাটে বসে বসে হাত খোপা করছে। ওড়নাহীন আটসাটো ড্রেস পরিহিতা তৈশিকে দেখে ভ্রু নাচিয়ে তাকায় হৃতিক। ঠোঁটের কোণে দুর্বদ্ধ হাসি। তৈশির চোখে মুখে ঘুমের ছোঁয়া লেগে থাকায় মোহনীয় সৌন্দর্য ফুটে উঠেছে চেহারায়। হৃতিক তার স্বভাবসুলভ অভ্যাসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে শীষ বাজালো। তৈশির সামনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে নেয়। এই অসময়ে এই লোকটা এখানে এসেছে। প্রচণ্ড বিরক্তিতে সে খাট থেকে নেমে আসে দরজা বন্ধ করতে। যার হাতল ধরতে হাত বাড়াতে হৃতিক খপ করে তৈশির হাত ধরে বলে, না, আমি রুমে ঢুকবো না, আমাকে টেনো না প্লিজ। তৈশি কটপট করে বলে, হাত ছাড়ুন, আপনাকে টানার জন্য আসিনি, আমি ধাক্কা দিতে এসেছি। হৃতিক তার শরীর দিয়ে তৈশিকে ধাক্কিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দরজায় পিঠ থেকে দাঁড়ায়। এক হাত তৈশিকে ধরে আছে। সে বলে, এবার দাও ধাক্কা, যা পাতলুর পাতলু, পারবি তো সরাতে? তৈশি ছটফট করে বলে, আমাকে খুন করলেও দুঃখ মিটবে না, ছাড়ুন। হৃতিক দুর্বত্ত হাসি টেনে তৈশির গলার পাশে ফুটে ওঠা কলারপন নামক হাড়টির দিকে তাকিয়ে আছে। একবার চোখ অন্যদিকে নিচ্ছে তো আরেকবার গলার পাশে তাকাচ্ছে। তৈশি হৃতিকের চাহনি লক্ষ্য করে বুকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। এতক্ষণ ধরে ওড়না ছাড়া আছে সে। তৈশি যেন অস্বস্তিতে পড়ল। সে অনুরোধ করে বলে, ছাড়ুন প্লিজ। হৃতিক ছেড়ে দেয়। খাঁচায় বন্দি পাখি ছাড়া পেলে যেমন ডানা চাপটে প্রাণ নিয়ে পালায়, তেমনি যেন পালালো তৈশি। দ্রুত সরে গিয়ে অন্যদিকে ঘুরে রাইল। খাটের এক কোণে ওড়না পড়ে আছে। হৃতিক ওড়নাটা নিয়ে তৈশির বুকে চড়িয়ে দেয়। তৈশি ঠায় দাঁড়িয়ে আছে। হৃতিক তৈশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পারফেক্ট। বলে সে চলে যায়। হৃতিক চলে যাওয়ার পর তৈশি নির্বোধের মতো তাকিয়ে যায়। হৃতিক কিসের কথা বলল? কি পারফেক্ট? পরক্ষণে মস্তিষ্ক যখন হৃতিকের ইঙ্গিত বুঝতে পারে, তার মুখ ফসকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সৌমিক। এমন সময় চোখে পড়ল এনা মুখ ঢাকার চেষ্টা করে রেস্টুরেন্ট থেকে দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে। সৌমিক তাকে চিনতে একটুও ভুল করলো না। টেবিলের ওপরে রাখা ফোন হাতে নিতে নিতে বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট করে আসছি বলে অবিলম্বে সেও বেরিয়ে এলো এনার পিছু পিছু। লম্বা লম্বা পা ফেলে কয়েক মুহূর্তের মধ্যে এনার খুব কাছে চলে এলো। ততক্ষণে এনা রাস্তায় চলে এসেছে। সৌমিক এনার সামনে দাঁড়াতেই এনা পা থামিয়ে চমকে ওঠে। সৌমিক হেসে বলল, আরে ভয় পেলে নাকি? এনা জোরপূর্বক হেসে বলল, ভয় পাবো কেন? ভয় পাওনি তো আমাকে দেখে এভাবে পালাচ্ছিলে কেন? কই না তো। এনা কথা আর খুঁজে পেল না। চোখ দুটো চরকির মতো এদিকে ওদিকে ঘোরাচ্ছে। সৌমিক বলল, ফুপু কেমন আছেন? শরীর ভালো তো? ভালো আছেন? রিতমিক ভাই বিয়ে করেছে? তৈশির সাথে বিয়ে হয়েছে। এনা ছোট্ট করে ও বলল। তার চেহারায় রাজ্যের আধার নেমে এসেছে। কষ্টে গলা আটকে আসছে তার। চোখ যেন এখনই বর্ষণ করবে। এনা ক্ষীণ করে বলল, আমার তাড়া আছে, আমি যাচ্ছি। বলে দ্রুত পা বাড়ালো এনা। সৌমিককে কিছু বলার সুযোগটাও দিল না। সৌমিক তাকে কয়েকবার ডাকলো, কিন্তু সে থামেনি। থেমে গেলেই এই চোখের বর্ষণ দেখবে সৌমিক, যা চায় না এনা। পেছনে দাঁড়িয়ে থাকা সৌমিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার দিকে পথ ধরলো। বাসায় এসে সবার আগে গেস্ট রুমে উকি দিল পালককে দেখতে। রুমে নেই দেখে ছাদে গেল, সেখানেও নেই। বাসার প্রতিটি রুমে চেক করে কোথাও পেল না। শেফালি কিচেনে রান্না করছেন। সৌমিকের ইচ্ছে হলো ওনাকে জিজ্ঞেস করবে ওরা কোথায়, কিন্তু ওনাকে জিজ্ঞেস করলে তো রেগে যাবে। এর থেকে ভালো হৃতিককে জিজ্ঞেস করা। হৃতিক তখন ঘুমে বিভোর। সৌমিক গায়ে ধাক্কা দিয়ে ডাক দিল, ভাই ভাই ওঠো। সৌমিকের ডাকে কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠলেও চোখ খুলল না হৃতিক। সারা রাত ফজর পরে এসে ঘুমিয়েছে। সৌমিক পুনরায় ডাকলে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে ভাঙা গলায় বলল, কি বলবে বল। তাড়াতাড়ি ওঠো। হৃতিক না উঠে চোখ বন্ধ রেখেই বলে, কি বলবে
বল। তৈশিয়ার পালক কোথায়? ঋদ্ধিক চোখ খুলে তাকায়। সৌমিক বলে, ওঠো তাড়াতাড়ি, ওদের পাচ্ছি না খুঁজে। ঋদ্ধিক ফোন হাতে নিয়ে সময় দেখে অবাক হয়ে বলল। 2:40 বাজে? এত বেলা করে ঘুমাচ্ছি আমি? সৌমিক বিস্ময় নিয়ে বলল, তুমি সকালে ওঠোনি? আমি ফিহাকে ভার্সিটি দিয়ে পুরো শহর ঘুরে এলাম, আর তুমি এখনো ঘুমে? ঘুমে। তৈশি আর পালককে কোথাও দেখা যাচ্ছে না, পুরো বাসার কোথাও নেই। তো আচ্ছা, হয়তো কোথাও বাইরে কোথাও তো যেতে পারে, এত চিন্তার কি আছে? বাইরে একা একা কোথায় যাবে? ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে, ভালো করে খুঁজে দেখ, আছে কোথাও। বাগানে দেখেছিস? না। ওখানে আছে, গিয়ে দেখ। বলতে বলতে উঠে ওয়াশরুমে চলে যায় ঋদ্ধিক। সৌমিক দ্রুত বাগানে চলে গেল, কিন্তু সেখানেও নেই। আশপাশে সব জায়গায় খুঁজে কোথাও দেখা মেলেনি তাদের। সৌমিক এবার চিন্তায় পড়ে গেল। পালক তৈশি একা একা কোথাও বেড়াতে চলে যাবে না, এটা সে জানে। নাম্বারও নেই যে একটা ফোন দিয়ে দেখবে। ঋদ্ধিক তো ঘুমেছিল, সে জানবে না। মাকে কি জিজ্ঞেস করবে? হঠাৎ মনে হলো তার বাবাকে ফোন দেওয়া উচিত, উনি কোথাও নিয়ে যেতে পারেন। সৌমিক পকেট থেকে ফোন বের করে তার বাবার নাম্বার ডায়াল করলো। ঋদ্ধিক ওয়াশরুম থেকে বের হয়ে গেস্ট রুমে গেল। রুমটা একদম ফাঁকা পড়ে আছে, বারান্দায়ও কেউ নেই। করিডোরে এসে বাগানে উকি দিল, ওখানেও কেউ নেই। সৌমিকের নাম্বারে ফোন দিল, রিং হয়ে কেটে এসেছে। ঋদ্ধিক ভাবলো আশেপাশে কোথাও আছে, তাই কেটে দিয়ে নিচে এসে থেমে যায় ঋদ্ধিক। শেফালি কোমরে কাপড় বেঁধে ড্রয়িং রুম গোছাচ্ছেন। ওনাকে দেখে একদম আগের মতো স্বাভাবিক লাগছে। টানা 3 দিন নিজেকে ঘরবন্দি রেখে হুট করে আপনা আপনি সংসারের কাজ করতে লাগিয়ে দিয়েছেন, দেখে অবাক লাগছে ঋদ্ধিকের। এত সহজ স্বাভাবিক হওয়ার মানুষ নন উনি, কিছু তো একটা হয়েছে। আপাতত এসব না ভেবে চেয়ার টেনে বসতে বসতে বলল, আম্মা, কিছু খেতে দাও। শেফালি কিছু না বলে কিচেনের দিকে পা বাড়ালেন, চেহারা মলিন করে রাখলেন। ঋদ্ধিকের কথা শুনে খাবার দিতে কিচেনে গেলেন, দেখে ম্লান হাসলো সে। এই 3 দিন ঋদ্ধিকের দিকে ফিরেও তাকাননি তিনি। যতবার ঋদ্ধিক ওনার রুমে গিয়েছেন কথা বলতে, উনি চুপচাপ ছিলেন, মুখের কোনো রাগ ছিল না। বাবা হয়তো বুঝিয়েছে, অথবা অবশেষে নিজেই বুঝতে পেরেছেন যা হয়েছে তা মেনে নেওয়ার চেষ্টা করেছেন। ঋত্বিক এটাই চায়, তার মা স্বাভাবিক হোক। অন্য মেয়েদের মতো তার মাও সন্তানের সুখটা নিজের সুখ ভাব, কিন্তু এই স্বাভাবিক আচরণ কি তৈশির সাথেও করেছেন? কিছুক্ষণ পর শেফালি একটা প্লেটে করে ভাত ও ডিম ভাজা নিয়ে আসেন। প্লেট টেবিলে রাখতে রাখতে গম্ভীর গলায় বললেন, কিছু রান্না করা নেই, তাই ডিম ভেজেছি। এতে চলবে। বলে প্লেট নিল ঋত্বিক। ঋত্বিক এমন সময় শ্রমিক দরজা দিয়ে ঢুকলো, তার চেহারায় উদ্বিগ্নতার ছাপ। ঋত্বিকের দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই, আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ঋত্বিক ভাতের লোকমা নিতে গিয়ে থেমে গেল। প্রথমে ব্যাপারটা স্বাভাবিক ভেবে নিলেও এখন মস্তিষ্কে দুশ্চিন্তায় টনক নড়ে উঠল। আশপাশের কোথাও না থাকলে যাবে কোথায়? না খেয়ে উঠে গেল সে। হাত মুছে ফোন নিয়ে তার বাবার নাম্বারে বের করতে লাগলো। ওরা ওনার সাথে হতে পারে। সৌমিক বলল, কাকে ফোন দিচ্ছ? বাবাকে। ওনার সাথে নেই, উনি বাইরে আছেন। তৈশির ফোনও নাকি বন্ধ দেখাচ্ছে। ঋত্বিক এবার ভয় পেল, অদ্ভুত একটা ভয়। হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। কোথায় যেতে পারে ওরা? ঢাকায় তো তেমন কোনো জায়গায় চেনার কথা নয়। কি করবে ভেবে পাচ্ছে না। ফুফুদের বাসায় যায়নি তো? ঋত্বিক বলে উঠল। চল আমার সাথে, এনাদের বাসায় যাব। শেফালি সোফা কাভার চেঞ্জ করতে করতে সবটা শুনছিল। ঋত্বিকের কথা শুনে কাজ করতে করতে বলে উঠলেন, ওখানে গিয়ে লাভ নেই, ওরা দিনাজপুর চলে গেছে। ঋত্বিক ও সৌমিক মায়ের দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। দুজনেই একসাথে বলে উঠল। চলে গেছে মানে? শেফালি বলল, চলে গেছে মানে চলে গেছে, যার চলে যাওয়ার সে চলে যাবেই, তাকে বেঁধে রেখেও লাভ হবে না। সে তো যাওয়ার সময় তোর কথা চিন্তা করেনি ঋত্বিক, তাহলে তুই কেন বেহায়ার মতো খুঁজতে যাচ্ছিস? খেতে বস, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঋদ্ধিকের নাকের ডগা ফুলে উঠল, রাগে দাঁত কিরমির করে বলল, তুমি শেষ পর্যন্ত ওদের ঘর থেকে বের করে দিয়েছ? আমি দেব কেন? ওরা নিজেই চলে গেছে। চেঁচিয়ে ওঠে ঋদ্ধিক। ওরা নিজে চলে যাবে কিভাবে? আজব, বললাম না ওরা নিজের ইচ্ছায় চলে গেছে। ঋদ্ধিক রাগে চেয়ারে লাথি দিল। প্রাণহীন চেয়ার বিকট শব্দ হয়ে পড়ে গেল মেঝেতে।
আবারও ঋত্বিক চেঁচিয়ে বলল, তোমাকে বিশ্বাস করবো আমি? তোমার মতো পাষাণ হৃদয়ের কাউকে বিশ্বাস করা বোকামি আম্মা। সম্মান করি তোমায়, কারণ তুমি আমায় পেটে ধরেছ, নয়তো কবেই তোমার মুখ দেখা বন্ধ করে দিতাম। শেফালি থমকে উঠলেন। কি যা তা বলছিস? ধমকাবেন আম্মা? এবার তুমি সীমা ছাড়িয়ে গেছো। পিছনে যা করেছো সব সহ্য করেছি বলে এখনো তাই করবো সেটা ভেবো না। তুই এখন আমার বিয়ে করা স্ত্রী। এই বাড়িতে তোমার যতটা থাকার অধিকার আছে তুই শুরু ততটাই আছে। তোমার ইচ্ছে হলে তুমি তাকে বের করে দিতে পারো না। আমি কাউকে বের করে দেইনি ঋথিক। চুপ করো আম্মা, তোমাকে আমি ভালো করে চিনি। আমার থেকে ভালো তোমাকে কে চেনে বলো? একটু তো লজ্জা পাও এবার। আর কত? শেফালি আবারও ধমকিয়ে উঠলেন। ঋথিক চুপ কর। এতক্ষণ চুপ থাকলে সৌমিক এবার বলল, ভাই কেন চুপ করবে মা? এটা চুপ করার বিষয়? দুটো যুবতী মেয়েকে এভাবে রাস্তায় বের করে দেবে আর সবাই চুপ করে থাকবে? আমি বের করে দেইনি। আমি সকালে বারান্দা থেকে দেখছি ওরা লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। দারোয়ানকে নাকি বলেছে ওরা গ্রামে যাচ্ছে। এটা এখন আমার দোষ? আমি দেখেছি তাই আমি বের করে দিছি? সৌমিক বলল, দোষী তো। তুমি যদি সত্যি দেখেছিলে তাহলে আটকালে না কেন? ঋত্বিক বলে উঠল। কাকিয়ে কথা বলছে শ্রমিক? ওনার হৃদয় আছে? এতটুকু বলে মায়ের দিকে ঘৃণা চোখে তাকিয়ে বলল। হৃদয় থাকলে কারো হৃদয় ভেঙে দেয় না কেউ। থেমে আবারও বলে, একটা কথা কান খুলে শুনে রাখো, যদি তোমার জন্য তুলসীর কোনো ক্ষতি হয় তাহলে আমি সবকিছু ধ্বংস করে দেব। বলে ঋত্বিক চলে গেল উপরে। সৌমিক ব্যথার্ত চোখে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এই মা নামক মানুষটা তারা এত ভালোবাসে, অথচ উনি সর্বদা নিজের জেদ, ঈর্ষা আর ক্রোধকে প্রাধান্য দিয়ে এসেছেন। কি এমন ক্ষতি হয়ে যাবে ঋত্বিক ও তৈশির বিয়েটা মেনে নিলে? সন্তানের ভালোর কথা চিন্তা করে কি ত্যাগ করা যায় না? দুই হাতে চুল আঁকড়ে সোফায় বসে পড়ল সে। পালক নিজের পায়ে কুড়াল মারার কথা বলে কি ইঙ্গিত দেয় তা ঠিকই আন্দাজ করে সৌমিক। ওর মা স্বাভাবিক হলে সব কিছু সুন্দর ছিল। রুমে এসে গাড়ির চাবি নিয়ে দ্রুত বের হলো ঋত্বিক। আশেপাশে কোথাও থাকতে পারে। ঋত্বিকের পিছু পিছু বাইক নিয়ে সৌমিকও বের হলো। ড্রাইভ করতে করতে তৈশির বাবার নাম্বার তুলে ঋত্বিক, তৈশিররা যদি দিনাজপুরে যাওয়ার পরিকল্পনা করে সেটা অবশ্যই ইমরুল জানবেন, কিন্তু ফোন দেওয়ার সাহস হচ্ছে না। কি বলবে ফোন দিয়ে? কিন্তু না দিয়েও তো উপায় নেই। ইমরুল সাহেব ফোন রিসিভ করলে ঋত্বিক বলে, আসসালামু আলাইকুম চাচা, ঋত্বিক বলছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, কেমন আছো? আমার মেয়েগুলো কেমন আছে? শুরুতেই মেয়েদের প্রশ্ন, তার মানে ইমরুলও কিছু জানে না। তবে ঋত্বিক কিছু লুকাতে চাইল না। সে বলল, চাচা, তুলসী আর পালক বাসায় নেই, কই গেছে জানি না, ওদের খুঁজতে বের হয়েছে। মানে? আম্মা বলছে ওরা নাকি দিনাজপুর চলে গেছে। ইমরুল সাহেব বিস্ফোরিত কণ্ঠে গর্জে ওঠেন। কি বলছো ঋত্বিক? আমি ওদের রেখে এসেছিলাম তোমার অনুরোধেই। তুমি বলেছিলে যে পরে নিয়ে আসবে। এখন ওরা চলে আসে কিভাবে? আর তোমার আম্মা বলল মানে? তুমি কোথায় ছিলে? রাস্তাঘাটের ব্যাপার, এত দূরের পথ তোমরা একা ছেড়ে দাও কিভাবে? ঋত্বিক আর কি বলবে ভেবে পেল না। কুণ্ঠাবোধে কথা হারিয়ে গেছে তার। ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে। এত দায়িত্ববিহীন হলো কিভাবে সে? ট্রেন থেকে নেমেই তৈশির চোখ পড়ল একটা বেঞ্চে বসে থাকা তার বাবার উপর। ওনাকে দেখে তৈশির অন্তর্কোণে নিভে যাওয়া অনল দাউ দাউ করে জ্বলে ওঠে। পালক নেমে তৈশির সামনে আসতে আসতেই ইমরুল সাহেব চলে আসলেন। সেই দুই মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোমরা নাকি কাউকে জানিয়ে আসনি? এভাবে চলে আসার মানে কি? তোমাদের টিকিট কে কেটে দিছে? পালক বলল। অনলাইন থেকে কেটেছি, আপু বলেছে তাই। ইমরুল বুঝে গেলেন, হাতের ইশারায় তাকে থামিয়ে তৈশির উদ্দেশ্যে বললেন, আমি ঋদ্ধিককে বলে এসেছিলাম তোমাদের নিয়ে আসতে। তুমি এত পাকনামো করে চলে আসলে আর ওদের কিছু বললেও না আসলে। এসবের মানে কি? তৈশি কিছু না বলে লাগেজ নিয়ে পালককে চলো। বলেই হাঁটা ধরল। পালক তার বাবাকে যতটা সহজ ভাবে নেয় ততটা ভয়ও পায়। সে ভীতু চোখে বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ইমরুল পালকের হাত ধরে তৈশির দিকে হাঁটা ধরলেন। তৈশির কাছাকাছি এসে বললেন, কই যাচ্ছ? হেঁটে ওইদিকে। আমি গাড়ি রিজার্ভ করেছি, গাড়িতে আসো। তৈশি নিচু গলায় ঝাঁজ নিয়ে বললেন, আমার কাছে টাকা আছে, আমি যেতে পারবো। চুপচাপ গাড়িতে ওঠো, রাস্তাঘাটে বেয়াদবি করবে না। পালক তৈশির হাত ধরে বোনের দিকে তাকালো। তার চোখে অনুরোধের কাকুতি।
চোখ বন্ধ করে নিজেকে সংযত করে সিএনজিতে উঠল তৈশী। বাবা নামক মানুষটির কে একটা সময় খুব শ্রদ্ধা করত সে, আবার সম্মানটা ছিল সবার ঊর্ধ্বে। অথচ এখন পৃথিবীর সকল রাগ ক্ষোভ এই একটা মানুষের ওপর হয়। বারান্দায় দাঁড়িয়ে এক মনে কি যেন ভেবে যাচ্ছে ফিহা। হঠাৎ পেছন থেকে সৌমিকের কণ্ঠে তার নাম শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। ভাইকে দেখে আবারও চোখ ফিরিয়ে নিয়ে পূর্বের ন্যায় দাঁড়িয়ে রইল। সৌমিক ম্লান হেসে এসে ফিহার পাশে দাঁড়ালো। রেলিংয়ে পিঠ ঘেঁষে দাঁড়িয়েছে সে। কুনোয় পিছনে রেখে রেলিংয়ের ওপর ভর করে মাথা কাত করে বোনের দিকে তাকালো। তারপর বলল, ভাইয়ের সাথে কথা বলিস না কেন? ফিহা জবাব দিল না। সৌমিক ফের বলল, তার ছায়াটা দেখলেও মুখ ফিরিয়ে নিস কেন বলতো? ভাইয়া কষ্ট পাচ্ছে তোর ব্যবহারে। আমার ব্যবহারে কেন কষ্ট পাবে? আমি কি তার সাথে দুর্ব্যবহার করছি? ফিহার গলা খড়খড়ে। সৌমিক বলল, তৈশীকে বিয়ে করেছে তাই এত রাগ? ফিয়া কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সৌমিক বলল, টাকা আমার দিকে। তৈশীর উপর তোর তো রাগ কিসের বলতো আমাকে? ফিহা জবাব দেয় না। সৌমিক বলে, এই বিয়েতে ভাইয়ার বা তৈশীর দুজনেরই দোষ কোথাও আমাকে দেখাবি? ওরা নিজেই তো ভিকটিম। ভাইয়ার ওপরও তুই রাগ করেছিস, মাও রাগ করছে, বেচারা যাবে কোথায়? ফিয়া সিক্ত গলায় বলল, তৈশীকে বিয়ে না করলে কি এমন হয়ে যেত? ভাই কি পারতো না বাবাকে বুঝাতে? পারতো না এনার সাথে কথা বলে সমস্যার সমাধান করতে? মা ঠিকই বলে, তৈশীর ছায়া যেখানে পড়ে সেখানে অশান্তি ছড়িয়ে পড়ে। দেখো, ও আমাদের বাসায় আসার পর থেকে একটা একটা করে কতটা অশান্তি সৃষ্টি হলো। আমাদের পরিবারের খুশি থেকে শুরু করে দুইটা মেয়ের স্বপ্নও ভেঙে দিল। ফিহা চলে গেল রুমে। সৌমিক নিজে নিজেই আওড়ালো। দুইটা মেয়ে? মায়ের পা জড়িয়ে কোলে মাথা রেখে বসে আছে তৈশী। হাফসা মেয়ের মাথায় হাত রেখে নীরবে চোখে পানি ফেললেন। ঘণ্টাখানেক আগে মেয়েরা বাড়ি এসেছেন। কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে তৈশীর কাছে যেমনটা শুনেছেন, পালক সবটাই তার মাকে বলেছে। সব শুনে স্বামীর ওপরে আরও ঘৃণা জন্ম নিল হাফসার। উনি ভেবেছিলেন এনামুল তৈশীকে অনুরোধ করে বিয়েতে রাজি করিয়েছেন, কিন্তু উনি যে সুইসাইড করার ভয় দেখিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন তা জানতেন না। তৈশী মায়ের কোলে মাথা রেখে ধরে আসা গলায় বলল, একদিন যে মানুষটাকে পাওয়ার জন্য আমি সবটা ছেড়ে দিয়েছিলাম, আজ সেই মানুষটা আমার জীবনসঙ্গী বলে নিজের জীবনটাই শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার ভাগ্য কি এতটা খারাপ মা বলো? কেন আমার সাথে কখনো ভালো কিছু হয় না? যে একবার আমাকে ছুঁড়ে ফেলেছে, দ্বিতীয়বার তার দ্বারাই কেন আমার ঠাঁই হলো? আল্লাহ কি এতটাই নারাজ আমার উপর? আমাকে এত ছোট কেন করলো? এত বড় পৃথিবীতে আমার জন্য কি একটা মানুষও ছিল না? ওই মানুষটাকে কেন দিল আল্লাহ? আমার যে খুব আত্মসম্মানে লাগছে মা। নিজেকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে হচ্ছে আমার। হাফসা ফুপিয়ে কেঁদে উঠলেন। মা ও বোনের কান্না দেখে পালকের বুকটা হু হু করে উঠল। ইমরুল সাহেব জানালার পাশ দিয়ে যাচ্ছিলেন। চাপা কান্নার আওয়াজ পেয়ে থেমে গিয়ে পর্দা ফাঁক করে তাকালেন। তৈশীর কান্নায় কেঁপে ওঠা কণ্ঠে মায়ের কোমর জড়িয়ে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে মা। বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে। চিৎকার করে কাঁদতে মন চাইছে। আমার শান্তি লাগবে মা, শান্তি লাগবে আমার। কই গেলে শান্তি পাবো আমি? আমাকে সেখানে নিয়ে যাও। আমি যে মরে যাচ্ছি মা, আমাকে বাঁচাও তুমি। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। যদি না পারো তবে জ্যান্ত দাফন করে দাও। আর পারছি না আমি জীবনের সাথে লড়তে। তৈশীর চোখ বেয়ে পানি পড়ে। হাফসার কোলে হাফসার কান্নার বেগ আগের থেকে আরেকটু বেড়ে গেল। পালক খাটে বসেছিল। মায়ের দিকে এগিয়ে মাকে জড়িয়ে সেও কেঁদে উঠল। কান্নারত মাকে জড়িয়ে দুই বোনও কেঁদে যাচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা ইমরুল সাহেবের চোখের কোণে চিকচিক করে উঠল এক ফোঁটা জল। উনি বা কী করবেন? তৈশীর জন্য ঋদ্ধিক ও তার বাবা এত কিছু করেছে যে এনামুল হক ঋণী হয়েছিলেন। ওদের উপকারে ঋদ্ধিকের বিয়ে ভাঙার পর যখন এনামুল তৈশীর জন্য প্রস্তাব দিলেন, ইমরুল না বলতে পারেননি। এত উপকার করার পর কাউকে ফিরিয়ে দেওয়াটা স্বার্থপরতা ছাড়া কিছুই নয়। ইমরুল সাহেবের ডাক শুনে ঘুম ভাঙল হাফসা খাতুনের। ঘুম জড়ানো কণ্ঠে আসছি বলে হাই তুললেন। পালক ও তৈশী দুইজন দুই দিক থেকে ধরে ঘুমিয়ে আছে। হাফসা সাবধানে পেটের ওপর থেকে মেয়েদের হাত সরিয়ে খাট থেকে নামলেন। রাতে মেয়েদের সাথেই ঘুমিয়েছিলেন। দরজা খুলে বাহিরে এসে বেশ অবাক হলেন। রোদের ঝলকানি বলছে সময় 10টার উপরে। এত বেলা করে ঘুমানোর অভ্যাস নেই হাফসার।
ঘুমাতে দেরি হওয়ার জন্যই হয়তো এমন হয়েছে। ইমরুল কাঁধে লুঙ্গি ঝুলিয়ে পুকুরের দিকে যেতে যেতে হাফসাকে উদ্দেশ্য করে বললেন। কিছু খাওয়ার ব্যবস্থা করো, আমি বের হব। হাফসা হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেলেন। রাতের অবশিষ্ট খাবার গরম করে ভাত বসালেন। ইমরুল দোকানে যাওয়ার আগে অল্প করে হলেও ভাত খেয়ে যান। রান্না শেষ হওয়ার আগেই ইমরুল হাঁক ছাড়লেন। হাফসা ঘরে এসে দেখলেন তিনি তৈরি হয়ে বসে আছেন। হাফসা বললেন, 5 মিনিট বসো, হয়ে গেছে। ইমরুল যেন রেগে গেলেন, তবে প্রকাশ করলেন না, শুধু গমগমে গলায় বললেন, আর লাগবে না, আমি বাজারে খেয়ে নেব। হাফসা দুইবার সাধলেন না। চলমান পরিস্থিতি ওনাকে পাথর করে রেখেছে। আজকাল ইমরুলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলতে গলায় আটকে আসে। ইমরুল বের হতে যাবেন, তখনই হাফসা বলে ওঠেন, শোনো তৈশি, ওই ছেলের সাথে সংসার করবে না, ওর সারাসারির ব্যবস্থা করো। ইমরুল সাহেব ঘুরে তাকালেন, চোখে মুখে কঠিন করে প্রশ্ন ছুড়লেন, ও চাচ্ছে না নাকি তুমি চাচ্ছ না? মেয়ে যাচ্ছে না, আমিও চাচ্ছি না। তোমার মতামত চেয়েছি আমি। না, চাওনি, বিয়ে দেওয়ার সময়ও চাওনি। গর্ভধারিণী মা হওয়া সত্ত্বেও আমার মমতা কেউ প্রয়োজন মনে করেনি, মানলাম সেটা। কিন্তু শিহাব, সে জানে সব। এতদিন মেয়ের বিয়ে দেবেন বলে তাদের ঝুলিয়ে রেখে এখন বেইমানি করলেন। ইমরুল গমগমে গলায় বললেন, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে বলিনি, এসব আমি দেখে নেব। যা দেখার দেখো, তবে শুনো, ওদের ঘরে আমার মেয়েকে আর দিচ্ছি না, এটাই আমার শেষ কথা। ইমরুল চোখ রাঙানি দিয়ে বললেন, মেয়েকে আশকারা না দিয়ে বলো গিয়ে দিকে ঘর তাকে সারা জীবন করতে হবে এবং এটা তার বাপের সিদ্ধান্ত। বলেই ইমরুল সাহেব চলে যেতে লাগলে হাফসা ফুঁসে ওঠেন, তুমি জোর করে আমার মেয়েকে বিয়ে দিয়েছো। ওই ছেলের মা আমার মেয়েকে যা নয় তা বলছে, এরপরও আমি ওদের ঘরে আমার মেয়েকে পাঠাবো? অসম্ভব। প্রয়োজনে মা মেয়ে বিষ খেয়ে মরে যাব, তবুও আমার মেয়েকে ওই সংসারে পাঠাবো না। ইমরুল কিছুক্ষণ রক্তিম চোখে তাকিয়ে আর কথা না বাড়িয়ে হনহন করে বেরিয়ে গেলেন। হাফসা রাগে দুঃখে বসে রইলেন খাটে। চুলায় বসানো ভাতের কথা প্রায় ভুলেই গেলেন। এতটা পাষাণ কি করে হলেন এই মানুষটা? কত ভালোবাসা ছিল ওনার মেয়েদের প্রতি, কত ভালোবাসতেন হাফসাকে, অথচ এখন চোখের সামনেই দিনকে দিন বদলে যাচ্ছেন, অচেনা হয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। এনামুল সাহেবের বাসায় দুপুরের খাবারটা আজ পরিবারের সবাই একসাথেই খাচ্ছে। আজ শেফালিও টেবিলে বসেছেন। গতকাল তৈশিরা গিয়েছে, আর আজকেই বাসায় সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছে। এনামুল খেতে খেতে সবার মুখের দিকে এক একবার তাকালেন। ঋত্বিক খাচ্ছে আর কিছু একটা ভাবছে। সৌমিকের মুখটা মলিন, ফিহা চুপচাপ খেয়ে যাচ্ছে। এনামুলের খারাপ লাগে, মেয়েটা মায়ের মতো হয়ে যাচ্ছে দেখে। তৈশিকে ঘরের বউ বানানোর পর থেকে ফিহার চেহারার দিকে তাকানো যায় না, সব সময় বিরক্তি নিয়ে বসে থাকে। ওনার ভাবনার মধ্যে ঋদ্ধিক খেতে খেতে বলে ওঠে,